হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা পোলাপান? কেমন আছি আমরা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছি। অ্যান্ড তোমাদের দোয়ায় আমিও ভাই আছি ভালোই। সো ফিনিক্স ব্যাচের লেকচার 8-এ আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমাদের 7টা লেকচার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমরা 8 নম্বর লেকচার চলে আসছি। অ্যান্ড যেমনটা আপনারা সবাই চেয়েছিলেন যে 7:30টার সময় ক্লাস হোক, সো আবার সেই 7:30টার সময় ক্লাস নেওয়া শুরু করেছি। অ্যান্ড এখন থেকে ক্লাস 7:30টার সময়ই হবে, ঠিক আছে? কারণ আপনারা ভোট দিচ্ছেন 7:30টায় ক্লাস নেওয়ার জন্য, সো 7:30টায় তো ক্লাস নেওয়া ফরজ, তাই না? যাক, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো? ঠিক আছে। সো একটু কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে যে একটু বলে আসেন যে ক্লাস শুরু হয়ে গেছে, পোলাপান যেন ক্লাসে এসে জয়েন করে। এবং আপনাদের যেসব ফ্রেন্ডরা আমাদের এই গ্রুপটাতে মানে এই ব্যাচে যারা অ্যাড আছে ফিনিক্স ব্যাচ শর্ট সিলেবাস বুস্টারে, তাদেরকে একটু কষ্ট করে মেনশন করেন, তাহলে আই গেস আমরা সবাই মিলে ক্লাসটা একসাথে শুরু করতে পারি, ঠিক আছে? অ্যান্ড লেট মি নো ওয়েদার এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, মানে আমাকে একটু জানাই দাও যে সব কিছু কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না, ঠিক আছে? চলো একটু জানাই দাও সবকিছুই ক্লিয়ার নাকি ক্লিয়ার না। চলো 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 ফার্স্ট আমি একটু জানাই দাও, যারা জিজ্ঞেস করছো আমি কেমন আছি। আমি ভালো আছি ভাই, আমি বেশ ভালো আছি। হ্যালো হ্যালো, কি অবস্থা? ক্লিয়ার ব্রো, ওকে নাইস, ক্লিয়ার, ওকে ওকে। কি ব্যাপার ভাই, আমি বুঝলাম না, তোমরা 7:30টায় ক্লাস চাইলা বাট 7:30টায় পোলাপান নাই, ওয়াই নট? কেন কেন? এই ফার্স্ট লাইভ ক্লাসে উপস্থিত জেনে খুব উপকার হইল। আচ্ছা যাক, বুঝলাম না ভাই, তোমরাই বললা 7:30টায় ক্লাস নিতে, আমি 7:30টায় আসলাম আর তোমরাই নাই। আচ্ছা চিল, যার যার যখন সুবিধা তখন করে নিও, সমস্যা নেই। ওকে, তাহলে যেহেতু সবকিছু ক্লিয়ার, তাহলে চলুন ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আমি ক্যামেরা ঘুরিয়ে ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা কোথায় ছিলাম? আমরা মোস্ট প্রবাবলি ইয়াতে ছিলাম, ঠিক আছে? আচ্ছা, টেলিগ্রামে ক্লাস নিয়ে কথাই হয় নাই, সবাই ভাবছে ক্লাস হবে না। আমি তো ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম ভাই, আমি তো ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম যে ক্লাস হবে আজকে 7:30টায় ক্লাস হবে, আমি তো বলেই দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা যাও, সমস্যা নেই। চলো, আমরা পড়তেছিলাম কেন্দ্রমুখী বল, মনে আছে? আমরা কি পড়তেছিলাম? কেন্দ্রমুখী বল, ঠিক আছে? ওকে, কি বলা হয়েছিল? কেন্দ্রমুখী বল আসলে কোনো নিজস্ব বল না, অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কি বলা হয়েছিল? অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দেয়, ঠিক আছে? মনে আছে এগুলা? কেন্দ্রমুখী বলের মান যেন কত হয়? Fc is equals to mv square by r, অথবা আমরা জানি v is equals to omega r। কি জানি? v is equals to omega r, পড়ছি না রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে v এর জায়গায় কি বসে দিতে পারি? ওমেগা আর বসে দিতে পারি না? তাহলে m ওমেগা r হোল স্কয়ার ডিভাইডেড বাই r, তার মানে m ওমেগা স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই r, মানে m ওমেগা স্কয়ার r, ঠিক আছে? সো কেন্দ্রমুখী বলের ফর্মুলা ওইটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, ঠিক আছে? তুমি যদি রৈখিক বেগ দিয়ে করতে চাও তাহলে ওইটা, তুমি যদি কৌণিক বেগ দিয়ে করতে চাও তাহলে এটা, ঠিক আছে? কোনো আপত্তি নাই। নয়েস, ভেরি নয়েস। ওকে, বলে যে কেন্দ্রমুখী বল এটা কোন দিক কাজ করে? কোন দিক কাজ করে? যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরতেছে, তাই না? দেখো, কেন্দ্রমুখী বল কখন লাগবে? যখন তুমি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাতে যাবা তখন লাগবে, রাইট? এখন বস্তু তাহলে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার জন্য এই কেন্দ্রমুখী বলটা দরকার। এখন কথা হলো কেন্দ্রমুখী বলটা কোন দিক বরাবর দরকার? বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক, ঠিক আছে? কি বললাম? এগুলো লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, কি করতেছে? ঘুরতেছে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। কোন দিক কাজ করে রে কেন্দ্রমুখী বল? বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। বলেন এগুলা কি আমাদের মনে আছে নাকি নাই? আমাদের মনে আছে নাকি নাই? কঠিন কিছু এগুলা? একটুও কঠিন না, একদম সোজা, ঠিক আছে? তো এখন আমরা কি দেখবো আজকে? আজকে আমরা দেখবো বস্তুকে বিভিন্নভাবে বৃত্তাকার পথে ঘুরাইলে কেন্দ্রমুখী বলের মান কেমন হয়, ঠিক আছে? চলো আগানো যাক, ঠিক আছে? চল চলো 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 আগাইলাম বাচ্চারা। চলো, প্রথমে লেখো আনুভূমিক তলে বস্তু ঘুরানো। কি লিখবা?
আনুভূমিক তলে বস্তু ঘুরানো। কি যেন লিখবো? আনুভূমিক তলে বস্তু ঘুরানো। লেখো 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 লেখো, 1 নাম্বার লেখো, আনুভূমিক তলে বস্তু ঘুরানো। কি যেন? আনুভূমিক তলে বস্তু ঘোরানো, বস্তু ঘোরানো। চলেন, আনুভূমিক তলে আমরা কি করব? বস্তুটাকে ঘোরাবো। আনুভূমিক তল মানে কি? মানে ভূমির সমান্তরাল কোন তল। দেখো আমাদের ভূমি আছে না, ভূমির সাথে প্যারালালি আছে এমন যে কোনো সারফেসকে আমরা কি বলবো? আনুভূমিক তল। ঠিক আছে, তাহলে এই ধরো আমাদের একটা আনুভূমিক তল, এই আনুভূমিক তল বরাবর আমরা কি করতেছি? একটা বস্তুকে ঘোরাচ্ছি। আনুভূমিক তল বরাবর কি করতেছি? একটা বস্তুকে ঘোরাচ্ছি। ঠিক আছে, ধরো বস্তুটা যখন এই পয়েন্টে আছে, আবার বলতেছি, ধরো বস্তুটা যখন এই পয়েন্টে আছে তখন বস্তুটার বেগ হলো v। কি বললাম? বস্তুটাকে তুমি ঘোরাচ্ছ, কিভাবে ঘোরাচ্ছ? আনুভূমিক তলে, মানে আনুভূমিকের সাথে সমান্তরাল। দেখো এটা যদি আমার ভূমি হয়, আমি তাহলে এই তলে বস্তু ঘোরাচ্ছি, মানে আনুভূমিকের সাথে সমান্তরাল। ঠিক আছে, ভূমির সাথে সমান্তরাল কোন তলের মধ্যে কি করা হচ্ছে? বস্তু এমনি ঘুরানো হচ্ছে। বুঝছো আমার কথা? বুঝছো? নাইস, ওকে। সো ধরো বস্তুটা যখন এখানে আসছে তখন বস্তুর বেগ কত ভাইয়া? v মিটার পার সেকেন্ড। কত? v মিটার পার সেকেন্ড। আমাকে একটা কথা বলো, বস্তুকে যদি তুমি বৃত্তাকার পথে ঘুরাইতে চাও, একটা বল থাকা মাস্ট। সেটা কি বল? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কোন দিক বরাবর লাগবে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক লাগবে। আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, এই ছবির মধ্যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক কোনো বল আছে? কি বললাম? এই চিত্রে, এই চিত্রে, এটা তোমাকে প্রশ্ন করতেছি, বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কোনো বল আছে? কেন্দ্রের দিকে কোনো বল আছে নাকি নাই? কোনো বল আছে? চলেন তো দেখি কে কে পারেন। একটা প্রশ্ন করছি, এই যে বৃত্তাকার পথে বস্তুটাকে ঘুরাইতেছি, ঠিক আছে, আনুভূমিক তলে, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কোনো বল কি আছে নাকি নাই? কারণ যদি কোনো বল থাকে তাহলে সে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আর যদি কোনো বল না থাকে তাহলে তো কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া সম্ভব হবে না, তখন বস্তুকে ঘোরানো সম্ভব হবে না। সো এটাই প্রশ্ন করা হয়েছে যে এই চিত্রে ব্যাসার্ধ বরাবর, মানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক কি কোনো বল আছে নাকি নাই? তোমার কি মনে হয় কেন্দ্রের দিক কোনো বল আছে? আছে, টান বল আছে। আরে নাইস, আরে নাইস, আরে নাইস। এটা কি লেকচার 9 নাকি? এটা লেকচার 8 না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি এটা লেকচার 8। আচ্ছা লেকচার 9 এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, দেন মাই ব্যাড। এটা লেকচার 9 না? সরি সরি, ওকে ওকে, ঠিক আছে, আমি ক্যাপশন পর এডিট করে দিব নি। ওকে, চলো চলো, কি আছে? টান বল আছে। ভেরি নাইস, ওকে। তার মানে এই বরাবর সুতার টান বল আছে, তাই না? তার মানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা বল আছে। সেটা কি বল? সেটা কি বল রে? সেটা হলো টান বল, সুতার টান বল, যেটা সুতাকে টান টান করে রাখছে। টেনশন ফোর্স, যেটা একটা ইন্টারনাল ফোর্স, যেটা সুতার ভিতরে তৈরি হয়। ঠিক আছে, এখন এই বলটাই কি হিসেবে কাজ করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। বুঝছো? কারণ অন্য কেউ তো নাই আর কেন্দ্রমুখী বলকে যোগান দেওয়ার জন্য, তাই না? এখন তুমি যদি কেন্দ্রমুখী বলের যোগান দিতে না পারো, বৃত্তাকার পথে বস্তু ঘুরবে? ঘুরবে তো না। তো কেন্দ্রমুখী বলের তো যোগান দেওয়া লাগবে। কে যোগান দিবে? এই টান বল যোগান দিবে। সো টি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। প্রশ্ন কিভাবে আসতে পারে? বলবে এই পয়েন্টে বস্তুর বেগ এত, বস্তুর ভর এত, বৃত্তাকার পথের ব্যাসার্ধ এত, সুতার টান কত? বুঝছো? অথবা সুতার টান এত, সুতার টান এত, বেগ এত, ভর এত, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। তোমার এরকম একটা সমীকরণ বানায় জাস্ট আননোন ভ্যালুটা বের করা লাগবে, আর কিচ্ছু না, সহজ জিনিসপত্র। বুঝছো? পারবা শিওর একদম? এগুলো কঠিন কিছু? মোটেও কঠিন কিছু এগুলা একদমই কঠিন না। ঠিক আছে, এটা কি ছিল? আনুভূমিক তলে বস্তু ঘুরানো। চলো এবার সেকেন্ড কেস, উলম্ব তলে বস্তু ঘুরানো। এর নিয়ে ব্যাপক পড়াশোনা করা লাগবে। চলো, যদি টান বলের পার্ট থেকে প্রশ্ন আসে, এই যেখান থেকে প্রশ্ন আসবে বইটা, ঠিক আছে, বইটা দেখবে যেখান থেকে একটা মাইরা দিবে, একটা প্রমাণ দিয়ে দিবে এখান থেকে। চলো আমি শিখাচ্ছি কি কি আসতে পারে। চলো চলো আমরা একটার পর একটা করে শিখবো, ঠিক আছে? চলো দেখো, উলম্ব তলে বস্তু ঘুরানো। কি লিখবো? উলম্ব তলে বস্তু ঘুরানো। আরে নীলকালি মুছে এত প্যারা কেন ভাই? চলো দেখো, আণবিক তল তো গেল, তাই না? সেকেন্ডটা চলো, সেকেন্ডটা লেখো। উলম্ব তলে বস্তু ঘুরানো। কোন তলে রে? উলম্ব তলে। ভাইয়া ভাইয়া উলম্ব তল মানে কি? ভাইয়া উলম্ব তল মানে কি?
উলম্ব তল মানে হলো যেরকম একটা তল যেটা ভূমির সাথে লম্বভাবে আছে, ঠিক আছে? এই ধরো আমার ভূমি, এটা ধরো আমার ভূমি, ভূমির সাথে লম্বভাবে আছে এমন একটা তল, মানে এমনে করে ঘোরাবো, কেমনে? এই যে এমনে করে ঘোরাবো, ঠিক আছে? এই তলে বস্তু ঘোরাবো, তাহলে বস্তু কেমনে ঘোরাচ্ছি? এই যে এমনে, বুঝতে পারছো? হয়েছে নাকি? গোল হয়েছে? মোটামুটি গোল হয়েছে, ঠিক আছে? এই পাশ থেকে দেখলে গোল মনে হয়, সামনে থেকে দেখলে আবার গোল মনে হয় না। একটু কারেকশন লাগবে, এই জায়গাটা একটু নিচে নামাই দিই, তাইলেই হবে। এই 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 মুছে গেছে, নাইস। ওকে, নাইস। শোনো, এখন বস্তুটাকে আপনি কেমনে ঘোরাচ্ছেন? উলম্ব তলে, ঠিক আছে? আমরা প্রথমে 3টা পজিশনের জন্য টান বল বের করব, তারপর যে কোনো পজিশনের জন্য বের করব, ঠিক আছে? প্রথমে কয়টা পজিশনের জন্য বের করব? 3টা পজিশন। কোনটা কোনটা? সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, এন্ড এই যে মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? সর্বোচ্চ বিন্দু এ, সর্বনিম্ন বিন্দু বি, মাঝামাঝি কোনো একটা পয়েন্ট সি, ঠিক আছে? ওকে, ধরো ধরো কথার কথা, যখন এ পয়েন্টে আমার বস্তু আছে তখন বস্তুর বেগ ভি এ, কোন আপত্তি আছে? আমি ধরছি, এটা কোন আপত্তি আছে তোমার? থাকার কথাও না, আমি যে কোনো কিছু ধরতে পারি, আমি ধরতেও পারি যখন এই পয়েন্টে বস্তু আছে তখন বস্তুর বেগ প্রমিত, ধরতে তো সমস্যা নাই, তাই না? সো আমি ভি এ ধরছি। ওকে, ধরো যখন বি পয়েন্টে আছে তখন বস্তুটার বেগ ভি বি, এন্ড যখন সি পয়েন্টে আছে তখন বস্তুটার বেগ ভি সি। ওকে, এখন দেখো এখানে তো সুতা দিয়ে বাঁধা আছে, কি দিয়ে বাঁধা? সুতা দিয়ে। কি দিয়ে বাঁধা? সুতা দিয়ে। কি দিয়ে বাঁধা? সুতা দিয়ে। বলো তো এখানে টান বল কোন দিক কাজ করবে? সুতার টান বল কোন দিকে টান দিয়ে রাখছো বস্তুকে? ভিতরের দিকে না? কোন দিকে টান দিয়ে রাখছো? ভিতরের দিকে না? কোন দিকে টান দিয়ে রাখছো? ভিতরের দিকে না? সো এই পয়েন্টে সুতার টান বল কাজ করবে এই যে এই দিকে, টি এ, ঠিক আছে? এই পয়েন্টে সুতার টান বল কাজ করবে এই দিকে, এই যে টি সি, এই যে ভিতরের দিকে টান দিয়ে রান্দে ঘোরাচ্ছ, ওই এমনি করে, ঠিক আছে? ওই এমনি করে ভিতরের দিকে টান দিচ্ছ, বুঝছো? এই পয়েন্টে এই যে এই দিকে টি বি, বুঝছো? সো এ পয়েন্টে সুতার টান টি এ, বি পয়েন্টে সুতার টান টি বি, এন্ড সি পয়েন্টে টি সি। এগুলো আমরা অ্যাজিউম করে নিয়েছি, এগুলো আমরা ধরে নিছি, ঠিক আছে? কোনো আপত্তি আছে? নাই তো। চলো এবার দেখো আমরা এ পয়েন্টের জন্য অ্যানালাইসিস করব। কার জন্য? এ পয়েন্টের জন্য। কার জন্য রে? এ পয়েন্টের জন্য। ধরেন এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর। ওকে, বলেন যখন এ পয়েন্টে বস্তু আমার থাকবে তখন ওজন কোন দিক কাজ করবে ভাইয়া? যখন এ পয়েন্টে বস্তু আমার থাকবে তখন ওজন কোন দিক কাজ করবে? নিচের দিক কাজ করবে, এমজি। দেখো তো বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কয়টা বল আছে? 2টা, একটা টি এ, একটা এমজি, একটা টি এ, একটা এমজি, দুইটাই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক কাজ করতেছে। আমার কি লাগবে? আমার লাগবে কেন্দ্রমুখী বল, যেটা কিনা বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকেই কাজ করবে। সো যেহেতু দুইটা ফোর্সই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক কাজ করতেছে, এরা দুইজন মিলে কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ভাইয়া যদি দুইটা ভেক্টর একই দিক কাজ করে তাদের লব্ধি কেমনে বের করো? সিম্পলি তাদের বীজগাণিতিক যোগফল। সো যদি দুইটা ভেক্টর একই দিক কাজ করে লব্ধি কেমনে বের করবা? কেমনে বের করবা? সিম্পলি তাদের বীজগাণিতিক যোগফল, এবং এই যোগফলটা বা এই লব্ধিটাই কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে বলো এ পয়েন্টে কেন্দ্রমুখী বল কত হবে? এম এম ভি এ স্কোয়ার, কারণ এ পয়েন্টে বেগ ভি এ ডিভাইডেড বাই আর, কেন্দ্রমুখী বল কে কে যোগান দিবে? দুইজন মিলে, যেহেতু একই দিক কাজ করতেছে সিম্পলি দুইজনের যোগফল। তাহলে টি এ প্লাস এম জি। আমি যদি তোমাকে প্রশ্ন করি এ পয়েন্টে সুতার টান কত, কি লিখবা? ভাইয়া টি এ ইজ ইকুয়ালস টু এম ভি এ স্কোয়ার বাই আর মাইনাস এম জি। বুঝতে পারছেন? এই তো এ পয়েন্টে সুতার টান বের হয়ে গেছে, বুঝছেন? শিওর? একদম শিওর? সোজা অনেক গুড। চলো এবার আসো বি পয়েন্ট। কোন পয়েন্টে? বি পয়েন্টে। কোন পয়েন্টে? বি পয়েন্টে। খেয়াল করো তো বি পয়েন্টে সুতার টান কোন দিক কাজ করতেছে? এই দিকে। বি পয়েন্টে ওজন কোন দিক কাজ করবে? হ্যাঁ, ওজন তো সবসময় নিচের দিকেই কাজ করে, তাহলে ওজন কোন দিক কাজ করবে? নিচের দিকে। এবার একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, বস্তু তোমার ঘুরতেছে, ঘোরার জন্য কেন্দ্রমুখী বল তোমার লাগবেই, ঠিক আছে? তার মানে এই দিক বরাবর লব্ধি একটা বল তোমার লাগবেই, এবং সেটার মান কত হইতে হবে? এম ভিবি স্কোয়ার বাই আর, এটা তোমার লাগবেই। এখন এই বলটাকে যোগান দিতে পারে কে কে বলো তো? এই বরাবর কয়টা বল আছে? 2টা বল, একটা টিবি আর একটা এমজি।
কিন্তু কাহিনী হলো দুইজন পরস্পরের বিপরীতে কাজ করতেছে, একজন আরেকজনের বিপরীতে কাজ করতেছে। যখন দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতে কাজ করে তাদের লব্ধি কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। আচ্ছা ভাইয়া, আমার লব্ধি কোন দিক কাজ করবে? যদি বস্তু ঘুরাইতে চাও তাহলে লব্ধি অবশ্যই দিক কাজ করা লাগবে, কারণ কেন্দ্রমুখী বল ছাড়া বস্তু ঘুরতেই পারবে না। ঠিক আছে, তার মানে আমি যদি বস্তুকে ঘুরাইতে চাই তাহলে কেন্দ্রমুখী বল কোন দিক লাগবে? এই দিকে। আমার লব্ধি কোন দিক লাগবে? এই দিকে। তাহলে কোনটা বড় হওয়া লাগবে? এইটা না, এইটা বড় হওয়া লাগবে। এইটা বড় হইলেই তো লব্ধি দিক কাজ করবে। যদি এইটা বড় হয় তখন লব্ধি কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা। বুঝছো কাহিনী? তাহলে বলো আমার কেন্দ্রমুখী বল কত হবে? এম ভিবি স্কোয়ার বাই আর। কে কে যোগান দিবে? এই দুজন মিলে। বড় কার হইতে হবে? ওর, কারণ আমার কেন্দ্রমুখী বল লাগবে এইদিকে। সো ও যদি বড় না হয় ও তো এইদিকে কেন্দ্রমুখী বল যোগান দিতে পারবে না, কারণ ও বড় হইলে লব্ধি তো এইদিক চলে আসবে, আর লব্ধি দিক গেলে তো বস্তু ঘুরতে পারবে না। ঠিক আছে, তাহলে এইটা হবে বড়, বড়টা মাইনাস ছোটটা। আমার লাগবে বি পয়েন্টে সুতার টান, বের করে ফেললাম এম ভিবি স্কোয়ার বাই আর প্লাস এম জি। বুঝি না কি বুঝি না? সোজা না? অনেক অনেক সোজা ভাই। এ পয়েন্টে সুতার টান বের হয়ে গেছে, বি পয়েন্টে সুতার টান বের হয়ে গেছে, বাকি আছে কে? সি পয়েন্ট। চলো দেখো সি পয়েন্ট তো আরো সোজা। সি পয়েন্ট, সি পয়েন্ট। দেখো সি পয়েন্টে কেন্দ্রমুখী বল কোন দিক লাগবে? এই দিকে। ওজন কোন দিক কাজ করে? এই দিকে। আমি যদি তোমাকে প্রশ্ন করি এই অ্যাঙ্গেলটা কত, কি বলবা? ব্যাসার্ধের সাথে স্পর্শকের কোণ কত হয়? 90 ডিগ্রি। আমি যদি তোমাকে আবার প্রশ্ন করি এই যে ওজন নামক যে বলটা আছে এই ব্যাসার্ধ বরাবর ওজনের উপাংশ কত? ভাইয়া উপাংশ কেমনে নেয়? ভেক্টর সবাই পারি, mg cos 90। cos 90 এর মান কত? 0। তার মানে অ্যাকচুয়ালি এই বরাবর ওজনের কোনো উপাংশই নাই। তার মানে এই বরাবর ওজন কোনো ভূমিকাও পালন করতে পারবে না। তার মানে কেন্দ্রমুখী বল যোগানে বা কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করায় ওজনের ভূমিকা বাদ নাই। তাহলে কেন্দ্রমুখী বল যোগান দিবে কে? এই বরাবর কোন বল কাজ করতেছে? শুধুমাত্র সুতারটা। তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কে কাজ করতেছে? শুধুমাত্র সুতার টান। তাহলে কেন্দ্রমুখী বল যোগান দেবে কে? শুধুমাত্র সুতার টান। তার মানে এই পয়েন্টে সুতার টান টিসি ইজ ইকুয়ালস টু এমভিসি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই তো তিনটা কেসেই সুতার টান আমাদের বের করা হইয়া গেছে। আপনার কি বোধগম্য হইয়াছে নাকি হয় নাই? বলেন বলেন বলেন। দাদা বি পয়েন্টটা আবার একটু, আচ্ছা বি পয়েন্ট আবার বলতেছি, আগে শুনে নেই বাকিগুলো হয়েছে নাকি। বি পয়েন্ট আমি আবার বলতেছি, সমস্যা নেই ভাই। আপনারা কি বাকিটুক বুঝছেন নাকি সেটা আমার জানান, আমি তারপর বি পয়েন্ট আবার বলতেছি। ঠিক আছে, চলো বলো 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 বলো। জি ভাইয়া, ওকে ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই বুঝছো তিনটা পয়েন্টে? বুঝছি, ওকে নাইস। ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া বলো। বুঝছি ভাইয়া। হ্যাঁ ইজি, আচ্ছা নাইস। ইজি হল তো খুবই ভালো। নিউক্লিয়ার, আচ্ছা জাস্ট বুঝিয়াছি। ওকে নাইস, ওকে। আচ্ছা কার জন্য বি পয়েন্টে ঝামেলা ছিল আমি একবার বলি। দেখো বি পয়েন্টে দুইটা বল কাজ করতেছে, হ্যাঁ। সুতার টানটা এইদিকে, ওজনটা এইদিকে। এখন তুমি যদি বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতে চাও কেন্দ্রমুখী বল থাকা মাস্ট। কেন্দ্রমুখী বল কোন দিক কাজ করবে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তার মানে আমার কেন্দ্রমুখী বল লাগবে এই দিকে। যোগান দিতে পারে কে কে? কে কে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতে পারে? এই বরাবর কোন কোন বল আছে? একজন, দুইজন। এখন এদের লব্ধি তাহলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, কারণ যেহেতু একাধিক বল আছে। এখন কথা হলো লব্ধিটা তাহলে কোন দিক কাজ করা লাগবে? তুমি চিন্তা করো তোমার কেন্দ্রমুখী বল লাগবে কোন দিকে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে লব্ধি কোন দিক কাজ করা লাগবে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, মানে টিবির দিকে, রাইট? তাহলে কম্পারেটিভলি কোনটা বড় হওয়া লাগবে? টিবি তো বড় হওয়া লাগবে, কারণ যদি এইটা বড় হয়ে যায় লব্ধি তো এই দিক চলে আসবে। এই দিক তো বল কাজ করে লাভ নাই, কারণ তখন তো বস্তু তাহলে ঘুরতে পারবে না। বুঝছো? এর জন্য বড়টা মাইনাস ছোটটা ইজ ইকুয়ালস টু কেন্দ্রমুখী বল। ওকে বুঝছি, শিওর 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 শিওর। চলেন এখন আমরা কিছু প্রমাণ শিখবো। ওকে হয়েছে? কোনো সমস্যা আছে? নাই? নয়েস 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 নয়েস। দেখো এবার আমরা কিছু উল্টাপাল্টা জিনিস শিখবো, ঠিক আছে? কি শিখবো? কিছু উল্টাপাল্টা জিনিস। এখন উল্টাপাল্টা জিনিস জীবনে কাজে লাগে। কি কাজে লাগে ভাই? হুদাই না, হুদাই না, না হুদাই না। চলো 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 চলো, একটু এ পয়েন্ট আর বি পয়েন্টের সুতার টানটা একটু লিখে রাখি আমরা। এই প্রবীণ ভালো হয়ে যাও। না হবো না, সরি। চলো দেখো আমি বললাম এ পয়েন্টে সুতার টান টি এ, বলো তো কত? এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। বি পয়েন্টে সুতার টান বলো তো কত? এম ভিভি স্কোয়ার বাই আর প্লাস এম জি।
ঠিক আছে, দেখো এ পয়েন্টটা কি সর্বোচ্চ বিন্দু না? এ পয়েন্টটা কি সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। দেখো তো তুমি যে ঘুরাইতেছো উলম্ব পথে, এ পয়েন্টটা কি একদম টপ পয়েন্ট না? একদম সর্বোচ্চ বিন্দু, একদম সর্বোচ্চ বিন্দু। বুঝি সর্বোচ্চ বিন্দু নেই পয়েন্ট। হ্যাঁ, বি পয়েন্টটা কি বলো তো? ভাইয়া ভাইয়া বি পয়েন্ট কি জানি না। ভাইয়া ভাইয়া এটা সর্বনিম্ন বিন্দু। দেখো সর্বনিম্ন বিন্দু, ঠিক আছে। এ পয়েন্ট সর্বোচ্চ বিন্দু, বি পয়েন্ট কি সর্বনিম্ন বিন্দু। সো আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা সর্বোচ্চ বিন্দুতে সুতার টান, আর একটা সর্বনিম্ন বিন্দুতে সুতার টান। তো তোমাকে প্রশ্ন করছে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান এন্ড সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের পার্থক্য কত। কি প্রশ্ন করছে? প্রশ্নটা কি তা করছে? প্রশ্ন করেছে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান, সুতার টান এবং এবং সর্বনিম্ন বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের পার্থক্য কত। সুতার টানের পার্থক্য কত? এখন তুমি বলো ভাই এটা কি কঠিন এমন কি ব্যাপার ভাই, দুইটা বিয়োগ করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, দুইটা বিয়োগ করে দিলে অবশ্যই হবে, ঠিক আছে, বাট তার জন্য তো সবগুলোর মান টান জানা লাগবে। ধরো তোমার কোনো মান টান দিয়ে দেয় তখন কি করবা, ঠিক আছে। তার জন্য আমরা একটু খেলা খেলবো। কি করবো? একটু খেলা খেলবো, ছোটবেলার খেলা। চলো আমরা একটু খেলি, ঠিক আছে। দেখো তোমার কাছে কি মনে হয় কোন পয়েন্টে সুতার টান বেশি? অবশ্যই নিচের পয়েন্টে, বুঝাই যাচ্ছে। কোন পয়েন্ট? অবশ্যই অবশ্যই নিচের পয়েন্টে। তাহলে চলো আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করি, তাহলে আমরা পার্থক্য পেয়ে যাব। টিবি মাইনাস টি। আমি একটা কাজ করি, এই সাইডটা একটু মুছে দিই। হ্যাঁ, এই যে বাম সাইডটা আমি একটু মুছে দিই, একটু লিখি। হ্যাঁ, তোমরা তুলছো না ছবিটা? বলো তো ছবিটা তুলছো না? ওকে, নাইস, গুড। দেখো শোনো, বি পয়েন্টে সুতার টানটা বেশি, এ পয়েন্টে সুতার টানটা কম। আমাকে বলছে দুইটার পার্থক্য বের করতে, মানে কি দুইটার বিয়োগফল বের করতে, ঠিক আছে। তাহলে বড়টা থেকে ছোটটা আমরা মাইনাস করে দিলাম। ওকে, এখন দেখেন কি আসে এখানে, এম VB স্কোয়ার বাই আর প্লাস mg মাইনাস এম VS স্কোয়ার বাই আর। দেখো মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস mg। এবার দেখেন এই জিনিসটাকে আমি একটু গুছাই লিখতেছি। হ্যাঁ, এখানে ইকুয়াল দিয়ে একটু গুছাই লিখতেছি, খেয়াল করবো, খেয়াল করবো আমি কি করতেছি। m ডিভাইডেড বাই আর VB স্কোয়ার মাইনাস VS স্কোয়ার প্লাস 2mg। দেখো বুঝো না কি বুঝো না? দেখো তো বুঝো না কি বুঝো না? কি করছি? দুই খান্ডে যোগ করছি, যোগ করে লিখছি 2mg। এখান থেকে m বাই আর কমন নিছি, কমন নিলে কি থাকে? VB স্কোয়ার মাইনাস VS স্কোয়ার। কোনো সমস্যা আছে ভাই? কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা আছে? নাই। শিওর একদম নাই? শিওর একদম নাই? শিওর তুমি? গুড। চলো এবার শক্তির সংরক্ষণশীলতার নীতি নিয়ে একটু খেলাধুলা করো। শক্তির সংরক্ষণশীলতার নীতি কি বল? যদি শক্তির অপচয় না হয় তাহলে যে কোনো পজিশনে একটা সিস্টেমের টোটাল এনার্জি অলওয়েজ সেম থাকবে। না শক্তি নতুন করে তৈরি করা যায়, না শক্তির কখনো বিনাশ হয়, শক্তির শুধুমাত্র রূপান্তর হয়। সো যদি শক্তি কোনোভাবে লস না হয় তাহলে কোনো একটা সিস্টেমের এনার্জি অলওয়েজ কনজার্ভ থাকবে, মানে সেম থাকবে। তাহলে চলো আমি যদি এই বস্তুটাকে একটা সিস্টেম চিন্তা করি, তাহলে এই বস্তুর এই পয়েন্টে শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি কি হবে? সেম হবে। এই পয়েন্টে মোট শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি কি হবে? সেম হবে। কথা বুঝো আমার? এই পয়েন্টে মোট শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি কি হবে? সেম হবে। চলো এগুলো সব মুছে দাও, এগুলা সব মুছে দাও, সব এগুলা কিচ্ছু লাগবে না এখন, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, ঠান্ডা মাথায় এটা বুঝবা খালি, যেটা এখন বুঝাবো। ওকে, তো তুমি কি আমার সাথে সহমত যে এ পয়েন্টে মোট শক্তি এবং বি পয়েন্টে মোট শক্তি সমান হবে? কেন সমান হবে ভাইয়া? কারণ শক্তির সংরক্ষণশীলতার নীতি ভাইয়া, বুঝো? নাইস। চলো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r। ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস কত হবে? 2r। ধরো এইখানে আমার ভূমি, এখানে কে? ভূমি। ধরো এই নিচের পয়েন্টটা ভূমি হইতে h মিটার উপরে। কি বললাম? ধরো নিচের পয়েন্টটা ভূমি হইতে h মিটার উপরে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বি পয়েন্টে বস্তুটার বিভব শক্তি কত, কি বলবা? বি পয়েন্টে বস্তুটার বিভব শক্তি কত, কি বলবা? কি বলবা ভাইয়া? mgh। আমি যদি তোমাকে বলি বি পয়েন্টে বস্তুটার গতিশক্তি কত, কি বলবা? ভাইয়া হাফ এম ভিবি স্কোয়ার। এগুলো তো জানি। তাহলে বি পয়েন্টে বস্তুর বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে কি পাবো? মোট শক্তি পাবো। বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে কি পাবো? মোট শক্তি পাবো। এটা কোন পয়েন্টে? বি পয়েন্টে। এবার আসো এ পয়েন্টের মোট শক্তি। দেখো এ পয়েন্টে বস্তুটার বিভব শক্তি কত বলো? বলো এ পয়েন্টে বস্তুটার বিভব শক্তি কত?
বলো ভূমি থেকে কতখানি উপরে h প্লাস 2r, h প্লাস 2r, ভূমি থেকে কতখানি উপরে h প্লাস 2r, h প্লাস 2r। তাহলে বি এ পয়েন্টে বস্তুটার বিভব শক্তি কত হবে? এই কত হবে রে? mg h প্লাস 2r। কোনো সমস্যা? চলো এ পয়েন্টে গতি শক্তি কত? হাফ m vs স্কয়ার। ভাই শক্তি সংরক্ষণশীলতার নীতি কি বলে? বি পয়েন্টে মোট শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি কি হবে? সমান হবে। তাহলে চলো সমান সমান চিহ্ন মেরে দাও। হইছে? সব জায়গা থেকে m m m m বাদ কি থাকে? gh প্লাস vb স্কয়ার বাই 2 is equals to gh প্লাস 2gr প্লাস vs স্কয়ার বাই 2। দেখো লেখা আছে gh প্লাস vb স্কয়ার বাই 2 is equals to gh প্লাস 2gr প্লাস vs স্কয়ার বাই 2 লেখা যায়। কোনো সমস্যা আছে? নাই। চলো gh gh বাদ লেখা যায়, gh gh বাদ, এই যে বাদ বাদ, ঠিক আছে। চলো vs স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, vs স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো। দেখো তো আমি যদি হাফ কমন নেই, আমি যদি হাফ কমন নেই ভাই আমি যদি হাফ কমন নেই কি হয়? vv স্কয়ার মাইনাস vs স্কয়ার ইজ ইকুয়ালস টু 2gr। কি হয়? vv স্কয়ার মাইনাস vs স্কয়ার ইজ ইকুয়ালস টু 2gr। সামনে একটা হাফ আছে, এখন হাফটাকে যদি ওই পাশে পাঠাই দিই, হাফটাকে যদি ওই পাশে পাঠাই দিই কি হয়? কি হয়? vv স্কয়ার মাইনাস vs স্কয়ার ইজ ইকুয়ালস টু 4gr। এই ফর্মুলা একদম উপরে লিখবে। কোথায় লিখবা? একদম উপরে। কেন? কারণ এটা আমাদের অনেক কাজে লাগবে। vv স্কয়ার আসতেছে পরে, vs স্কয়ার ইজ ইকুয়ালস টু 4gr। লেখো লেখো, এটা লেখো। লিখছো? vv স্কয়ার মাইনাস vs স্কয়ার ইজ ইকুয়ালস টু 4gr, এই হলো তার প্রমাণ। ঠিক আছে, এখন এই যে vv স্কয়ার মাইনাস vs স্কয়ার এটা জায়গায় কি বসাই দিতে পারি? 4gr। চলো বসাই দাও, বসাই দাও m বাই r, এটা জায়গায় কি বসাবা? 4gr প্লাস 2mg। চলো আর আর বাদ, মানে 4mg প্লাস 2mg মানে 6mg। তাহলে আমরা কি লিখতে পারি? tb মাইনাস ta ইজ ইকুয়ালস টু 6mg। লিখতে পারি tb মাইনাস ta ইজ ইকুয়ালস টু 6mg। লিখতে পারি নাকি পারি না? টিস্যু দিয়ে কেন মুছে না? আমার কপালটা বোর্ডের মতোই খারাপ, সরি। চলো আমরা কি লিখতে পারি tb মাইনাস ta ইজ ইকুয়ালস টু 6mg? tb মাইনাস ta ইজ ইকুয়ালস টু 6mg। চলো দুইটা ইম্পর্টেন্ট প্রমাণ শেখা শেষ। প্রথমটা vb স্কয়ার মাইনাস vs স্কয়ার ইজ ইকুয়ালস টু 4gr। এটাতে কি বোঝানো হচ্ছে? খেয়াল করো, বি পয়েন্টটা কি? vb মানে কি? সর্বনিম্ন পয়েন্টের বেগ। ঠিক আছে, vb স্কয়ার মানে কি? সর্বনিম্ন পয়েন্টে বেগের স্কয়ার মাইনাস সর্বোচ্চ পয়েন্টে বেগের স্কয়ার। বুঝো, সর্বনিম্ন পয়েন্টে বেগের স্কয়ার মাইনাস সর্বোচ্চ পয়েন্টের বেগের স্কয়ারের মান কত হবে? 4gr। তোমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে সর্বোচ্চ পয়েন্টে বেগের স্কয়ার বা বেগের বর্গ আর সর্বনিম্ন পয়েন্টে বেগের বর্গের পার্থক্য এত, কি বলছে? সর্বোচ্চ পয়েন্টে বেগ, আচ্ছা ধরো এরকম বলছে যে সর্বোচ্চ পয়েন্টে বেগ 20, হ্যাঁ, আর সর্বনিম্ন পয়েন্টে বেগ 40। প্রশ্ন করছে বস্তুটা কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে। এই ফর্মুলা ছাড়া তুমি আগাইতেই পারবে না। এই ফর্মুলা ছাড়া কি দিয়ে সলভ করবে তুমি? তোমারে বলছে সর্বোচ্চ পয়েন্টে বেগ এত, সর্বনিম্ন পয়েন্টে বেগ এত, বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেটার ব্যাসার্ধ কত। এই ফর্মুলা ছাড়া কি দিয়ে সলভ করবে তুমি? করা যাবে? করা যাবে না, লিটারালি যাবে না। এই ডিরাইভেশন তোমার জানাই লাগবে। তখন কি করবে? ওই যে 40 স্কয়ার মাইনাস 20 স্কয়ার ইজ ইকুয়ালস টু 4gr। এখান থেকে আর এর মান বের হয়ে যাবে, এখান থেকে আর এর মান সরাসরি বের হয়ে যাবে। বুঝতে পারছো কাহিনী? কেমনে কেমনে কাজে লাগবে, কেমনে কেমনে ম্যাথ ছোট করে দিবে, আর যে জানে না তার সূত্র টুত্র প্রমাণ করে তারপর করা লাগবে। তুমি তো জানো, তুমি সরাসরি অ্যাপ্লাই করে দিবা। বুঝছো? vb স্কয়ার মাইনাস vs স্কয়ার ইজ ইকুয়ালস টু 4gr, মানে সর্বনিম্ন পয়েন্টে বেগের স্কয়ার মাইনাস সর্বোচ্চ পয়েন্টে বেগের স্কয়ারের যে পার্থক্যটা, এই যে সর্বনিম্ন সর্বোচ্চ পয়েন্টে বেগের স্কয়ারের যে পার্থক্য সেটা হলো 4gr। এন্ড ছোট ছোট ম্যাথ এখান থেকে আসতেই পারে, অসম্ভব কিছু না। বুঝছো? শিওর? নাইস। এবার এটা আসো, দেখো তোমারে বলছে সর্বোচ্চ পয়েন্টে সুতার টান 20 নিউটন, যা ধরো 40 নিউটন, সর্বনিম্ন পয়েন্টে এত নিউটন, না সরি সর্বোচ্চ পয়েন্টে ধরো বলছে 20 নিউটন, সর্বনিম্ন পয়েন্টে 40 নিউটন। ঠিক আছে, বলছে বস্তুটার ভর কত। কি বলছে? বস্তুটার ভর কত। কেমনে করবা? এটা ছাড়া করা সম্ভব? সম্ভব না। লিটারালি এই ফর্মুলা ছাড়া করা সম্ভব না। এই ফর্মুলাই লাগবে আমাদের।
বুঝছো? তোমার কি বলছে? সর্বোচ্চ পয়েন্টে সুতার টান 20 নিউটন, সর্বনিম্ন পয়েন্টে 40 নিউটন। যে বস্তুটাকে ঘোরানো হচ্ছে সেই বস্তুর ভর কত? এই যে ফর্মুলা রেডি, টিভি মাইনাস টি এ, সর্বনিম্ন পয়েন্টে সুতার টান মাইনাস সর্বোচ্চ পয়েন্টে সুতার টান ইকুয়ালস টু 6 mg। ঠিক আছে, তোমার বলছে সর্বনিম্ন পয়েন্টে সুতার টান এত, বস্তুর ভর এত, সর্বোচ্চ পয়েন্টে সুতার টান কত। এই যে ফর্মুলা রেডি, মান বসাও, সলভ করো, শেষ। বুঝতে পারছো? এই দুইটা ডিরাইভেশন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ভাই। এই দুইটা ডিরাইভেশন যে দুইটা এখন শিখাইলাম, ভিভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4gr আর টিবি মাইনাস টি ইজ ইকুয়ালস টু 6 mg, এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট। লিফট পড়াবেন না ভাইয়া? পড়াবো ভাইয়া, পড়াবো ভাইয়া, পড়াবো পড়াবো পড়াবো, শান্ত হও শান্ত হও, পড়াবো। বুঝিতে সক্ষম হয়েছি, যেটা পড়াচ্ছি এটাকে পড়ো, পড়াবো, ঠিক আছে, সমস্যা নেই। জি ভাইয়া বুঝেছি, ওকে, নাইস 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 নাইস। বাকি সবাই বাকি সবাই বাকি সবাই বাকি সবাই বুঝছি ভাইয়া, ভেরি গুড, বুঝেছি ভাইয়া, নাইস নাইস নাইস, এই তো এই তো, নাইস, গুড গুড গুড, বহুত কিছু বুঝে ফেলাইছো, সাবাস, ওকে। তাহলে অনেক কিছু শিখে ফেলছি আমরা মোটামুটি। সো এইগুলো বেসিক্যালি ছিল তিনটা স্পেসিফিক পয়েন্টের জন্য, হচ্ছে তুমি যখন উলম্ব তলে বস্তু ঘুরাও তখন তিনটা স্পেসিফিক পয়েন্টে বের করার জন্য। হ্যাঁ, এখন যে কোনো পয়েন্টে সুতার টান বের করতে বলতে পারে, কি বললাম, যে কোনো পয়েন্টে সুতার টান বের করে দেখাইতে বলতে পারে, তখন যে কোনো পয়েন্টেরটাই বের করে দেখানো লাগবে। কেমনে করবো ভাইয়া? দেখাচ্ছি ভাইয়া, তার আগে আমাকে একটু বোর্ডটা মুছতে দাও। বোর্ডটা মুছে এত প্যারা লাগতেছে কেন? Why so para? So much para. Doesn't feel good. It doesn't feel good. So much para. বোর্ড মুছে এত প্যারা কেন ভাই? নীল কালি মুছতে চায় না, কালো কালি কি সুন্দর মুছে যায়। আমি নীল কালিটা লিখবই না ভাই, এই যে এখন একটু মুছতে দেখবো আমার জানটা বাইরে যাবে, একদম ভিতর থেকে সব কিছু বাইরে যাচ্ছে ভাই, খুবই প্যারা, খুবই প্যারা। নীল কালি মোচ 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 ভাই, মোচ মুছছে, নাইস ভাই। আমি নীলকালি লিখতেছি না, আমি নীলকালিকে পরিত্যাগ করলাম, ঠিক আছে, নীলকালিতে আর লিখতেছি না। আচ্ছা ওকে, এখন দেখো শোনো, আমরা কি করবো? উলম্ব তলে বস্তু ঘুরাবো, ঠিক আছে, কিন্তু এখন আমাদের বলছে যে কোনো র্যান্ডম পয়েন্টে সুতার টান বের করে দেখাইতে। ওকে, যে কোনো র্যান্ডম পয়েন্টে কি বলছে? সুতার টান বের করে দেখাইতে। ধরো একটা বস্তুকে তুমি ঘোরাচ্ছ, ওকে, একটা বস্তু তুমি ঘোরাচ্ছ, তোমাকে বলছে বস্তুটা যখন এখানে আছে, কোথায় আছে? এখানে আছে, তখন সুতার টান কত? কি বলছে? বস্তুটা যখন এখানে আছে তখন সুতার টান কত? ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এবার খেয়াল করো, দেখো সুতার টান কোন দিক কাজ করতেছে? এই যে দিক বরাবর। ওকে, সুতার টান টি। ওকে, ধরো তোমাকে বলে দিছে, তোমাকে বলে দিছে এই যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা, বা অন্য কোনো অ্যাঙ্গেল তোমাকে দিয়ে দিছে যার থ্রুতে বের করা সম্ভব যে এই অ্যাঙ্গেলটা থিটা। এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। ওকে, আচ্ছা আমি একটা কথা বলো, আমি যদি এটাকে এইভাবে বৃদ্ধি করি অ্যান্ড এটাকে এইভাবে আঁকি, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটাই তো হবে। এইটার এটা অনুরূপ কোণ না? অনুরূপ কোণ, রাইট? আচ্ছা বলো, এই বরাবর কে কাজ করে? বস্তুর ওজন mg। তাহলে বলেন এই বরাবর mgর উপাংশ কত? mg cos থিটা। এই বরাবর mgর উপাংশ কত? mg sin থিটা। ঠিক আছে, এখন আমি বললাম কেন্দ্রমুখী বল কোন দিক কাজ করে? ভাই কেন্দ্রমুখী বল অলওয়েজ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক কাজ করে। খেয়াল করো তো, এই লাইন বরাবর কোন কোন ফোর্স আছে? ভাইয়া এইটা আছে এন্ড এইটা আছে। ভাইয়া ভাইয়া এইটা না, এটা নাই। কেন নাই? কারণ এইটা এই লাইনের সাথে লম্বভাবে অবস্থিত, ঠিক আছে, এন্ড লম্বভাবে থাকা কোনো বল কখনোই ওই লাইনের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তুমি এটার উপাংশ বরাবর নাও, 0 চলে আসবে, সাইড একটা cos 90 আসবে, 0 চলে আসবে, ঠিক আছে। লম্বভাবে যেগুলো থাকবে কোনোটাই এখানে কোনো অবদান রাখতে পারবে না, ঠিক আছে। তাহলে বলেন এইখানে কেন্দ্রমুখী বলে ভূমিকা রাখতে পারে কে কে? দুইজন, একজন টি, একজন mg cos থিটা। একজন আরেকজনের বিপরীতে কাজ করতেছে, তাই না? একজন আরেকজনের বিপরীতে কাজ করতেছে, অপোজিটে কাজ করতেছে। আমার কেন্দ্রমুখী বলটা লাগবে কোন দিকে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। আমার কেন্দ্রমুখী বল লাগবে কোন দিকে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে বলো তো এই দুইটার মধ্যে কোনটা কম্পারেটিভলি বড় হইলে আমার কেন্দ্রমুখী বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিক যাবে? অবশ্যই অবশ্যই টি। কারণ ভাই আমার যদি mg cos থিটা বড় হয়ে যায়, লব্ধি কোন দিকে আসবে? এই দিকে। এই দিকে কেন্দ্রমুখী বল আসলে আমার লাভ কি? বস্তু তো ঘুরতে পারতেছে না, বস্তু ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বল কোন দিক লাগবে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে বড় কোনটা হওয়া লাগবে? অবশ্যই টি। কেন? কারণ টি যদি বড় হয় এই দুইটা বলের লব্ধি যাবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এন্ড সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে।
বুঝতে পারছো? তাহলে চলো আমার কেন্দ্রমুখী বল আবার নীল কালি ব্যবহার করে ফেলছি রে। কেন্দ্রমুখী বল Fc is equals to T minus mg cos theta। তাহলে চলো টি এর মান কত হবে? Fc plus mg cos theta। ওকে, তাহলে চলো আমি যদি Fc এর মান বসাই দেই, যেটা হলো mv স্কয়ার বাই r প্লাস mg cos theta। ওকে, এই তো যে কোনো পয়েন্টে সুতার টান বের করা ফর্মুলা, বুঝছো? এখন ধরো কথার কথা, তুমি এই পয়েন্টে বের করতে চাও, ওই যে একদম সর্বোচ্চ বিন্দু যেটা আমাদের এ পয়েন্ট ছিল, ঠিক আছে? কোন পয়েন্টে চাও? এ পয়েন্টে চাও। বলো তো তাহলে আমার থিটার মান কত হবে? এই যে দেখো থিটার মান কত হবে? 180 ডিগ্রি হবে। কত হবে? 180 ডিগ্রি হবে। নাও অ্যাঙ্গেল নাও, এই যে এখান থেকে অ্যাঙ্গেল নিতে হবে। কোন জায়গা থেকে অ্যাঙ্গেল নিতে হবে? এখান থেকে। তুমি যদি আমার ফর্মুলা ইউজ করতে চাও তাহলে এই রেখার সাথে অ্যাঙ্গেল নিতে হবে, অ্যান্ড অ্যাঙ্গেল অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে। তুমি যদি অন্য কোনো রেখার সাথে অ্যাঙ্গেল নিতে চাও সেক্ষেত্রে তোমার নতুন ফর্মুলা বানাই নিতে হবে। সো দ্য চয়েস ইজ ইয়োর্স, তুমি কোনটা চাও। ওকে, যদি এটা ফলো করো তাহলে অ্যাঙ্গেল নিতে হবে এই রেখার সাথে, অ্যান্ড অ্যাঙ্গেল দিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে বলো এই পয়েন্টে যখন বের করতে চাবা সুতার টান, থিটার মান কত হবে? 180 ডিগ্রি। তুমি অ্যাঙ্গেল নাও 180 ডিগ্রি। চলো থিটার মান 180 বসাও। তাহলে বলো এই পয়েন্টে সুতার টান কত হবে? TA is equals to mv স্কয়ার বাই r cos 180 এর মান কত ভাই? -1, তার মানে -mg। দেখো তো একটু আগে এটাই বের করছিল না? এটাই বের করছিলাম। চলো যদি বি পয়েন্টে বের করতে চাও, ভাই বি পয়েন্ট তো এই রেখা বরাবরই অবস্থিত, তাহলে থিটার মান কত হবে? ভাই 0 ডিগ্রি হবে। যদি বি পয়েন্টে বের করতে চাও, বি পয়েন্ট তো এই রেখা বরাবরই অবস্থিত, তাহলে এই রেখার সাথে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। চলো অ্যাঙ্গেল 0 ডিগ্রি বসায় দাও, বি পয়েন্টে সুতার মান বের হয়ে টানের মান বের হয়ে যাবে। এম এটা ভি এ লেখো, ভিবি স্কয়ার বাই আর। চলো cos 0 এর মান কত? থিটার মান 0 না বি পয়েন্টে? cos 0 এর মান কত? 1, তার মানে হবে প্লাস mg। বুঝছো? শিওর? চলো সি পয়েন্টে বের করতে চাও, দেখো তো অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হবে? 90 ডিগ্রি হবে। চলো TC is equals to mvc স্কয়ার বাই r cos 90 এর মান কত ভাই? 0, তাহলে পুরোটাই হয়ে যাবে 0। এই দেখো তুমি এতক্ষণ ধরে যা যা বের করছিলা একটা ফর্মুলা দিয়ে সব বের করা যায়। চলো পারবা নাকি পারবা না? পারবা নাকি পারবা না? একটা ফর্মুলা মনে রাখলেই হবে, এত কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? এত কিছু তোমাকে এমনি শেখানো হয়েছে আসলে। ওকে, সো বেসিক্যালি একটা ফর্মুলা মনে রাখলেই হবে। আপনি কি পারবেন নাকি পারবেন না আমাদের জানাই দেন, তাহলেই হয়ে যায়। ক্লিয়ার ব্রো? ভেরি নাইস ব্রো, ভেরি নাইস ব্রো। বলেন বাকিদের কি অবস্থা? পারবো ইনশাল্লাহ। নাইস, জাস প্রচুর জাস। বাকিরা কি পারবি? পারবো ভাই। গুড 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 গুড। ওকে, কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার। ওকে, সো আমাদের হইছে এই পর্যন্ত। হইছে আমরা দুইভাবে বস্তু ঘোরানো শিখে গেছি, একটা হলো আনুভূমিক তলে আর একটা হলো উলম্ব তলে, ঠিক আছে? এবার আমরা দুইটার মাঝামাঝি ঘুরাবো। কি করব? দুইটার মাঝামাঝি বস্তু ঘুরাবো এন্ড দেখবো কি হয় না হয়। চলো কেস নাম্বার 3, এন্ড গেস হোয়াট, এই তিনটা কেসের বাইরে থেকে কোনোদিন প্রশ্ন হবে না, ঠিক আছে? এই তিনটা কেসের বাইরে থেকে কখনো প্রশ্ন হবে না আশা রাখা যায়, এই তিনটা কেস থেকেই আসে। সো 3 নাম্বার কেসটা যদিও খুব রেয়ার, এই দুটো থেকে বেশি আসে, স্পেশালি 2 নাম্বার থেকে আসে। সো যে তিনটা কেস পড়াচ্ছি তার মধ্যে সেকেন্ড কেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, টান বল হইলে এখান থেকে প্রশ্ন হয় ম্যাক্সিমাম কেস, ঠিক আছে? ওকে, মাথায় রেখো। চলো কেস নাম্বার 3 দেখো। কেস নাম্বার 3টা কেমন দেখো। ধরো এইভাবে ঘোরাবো। কেমনে ঘোরাবো? এই যে এইভাবে, দেখো, দেখতে পাচ্ছ? দেখো না এইটা একদম আনুভূমিক তলে ঘোরানো, না এইটা একদম উলম্ব তলে ঘোরানো, এইটা মাঝামাঝি ঘোরানো। দেখো কেমনে ঘোরাচ্ছি, এমনে মাঝামাঝি ঘোরাচ্ছি। কেমনে ঘোরাচ্ছি? এমনে মাঝামাঝি ঘোরাচ্ছি। তাহলে কেমনে ঘোরাচ্ছি আমি আমার বস্তু? ধরো এই যে এখান থেকে আমি সুতা বেঁধে দিছি, হ্যাঁ, এখান থেকে কি করছি? সুতা বেঁধে দিছি। এখন বস্তু ঘোরাচ্ছি এই যে এমনে টা 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 টা। বুঝছো কেমনে ঘোরাচ্ছি? টা 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 টা। বুঝছো? নাইস, আচ্ছা বুঝে থাকলে ভালো। চলো তাহলে বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেটা কোনটা? বস্তু কোন বৃত্তাকার পথে ঘুরতেছে? এই যে এই বৃত্তাকার পথে ঘুরতেছে। কোনটা? এই যে এটা। ওকে, বুঝছো? তাহলে বলো তো আমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর আমার কেন্দ্রমুখী বল লাগবে না? তাহলে আমার কেন্দ্রমুখী বল লাগবে কোন বরাবর? আমার কেন্দ্রমুখী বলটা লাগবে এই বরাবর। আমার কেন্দ্রমুখী বলটা লাগবে এই বরাবর। বুঝো আমার কথা? বস্তু যে বৃত্তাকার পথে ঘুরে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগে।
বস্তু যে বৃত্তাকার পথে ঘোরে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগে। সো বস্তু কোন বৃত্তাকার পথে ঘুরতেছে? এই যে এইটা। তাহলে কেন্দ্রমুখী বল যোগান দেওয়া লাগবে কোন বরাবর? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর। বুঝছো ভাইয়া? সুতার টান কোন দিক কাজ করছে? ভাইয়া ভাইয়া কেন্দ্রমুখী বল যেদিকে সুতার টান তো ওইদিকে। কে বলছে? কে বলছে ভাই? সুতার টান তো সুতা বরাবর কাজ করবে, এন্ড কেন্দ্রমুখী বল বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কাজ করবে। এতক্ষণ ধরে সুতা বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর অবস্থিত ছিল, তার জন্য সুতার টান আর কেন্দ্রমুখী বল একই দিক কাজ করতেছিল। বাট এইবার সুতা এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ দুইটা একই লাইন বরাবর নাই, দুইটা ডিফারেন্ট জায়গায় আছে। সো সুতার টান কিন্তু সুতা বরাবরই কাজ করবে। সো এরকম কখনো চিন্তা করো না যে সুতার টান আর কেন্দ্রমুখী বল মনে হয় একই দিক কাজ করবে সবসময়। নেভার, এরকম না, এরকম না। সুতার টান সুতা বরাবর কাজ করে, কেন্দ্রমুখী বল বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কাজ করে। ঠিক আছে? সো ধরেন, অ্যাজিউম করেন এই অ্যাঙ্গেলটা থিটা। কি অ্যাজিউম করতে বলছি? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে বলো এই বরাবর টান বলের রূপাংশ কত? টি কস থিটা। বুঝছো? এই বরাবর টান বলের রূপাংশ কত? টি সাইন থিটা। নিচের দিক কে আছে? mg, বস্তুর ওজন। আচ্ছা ভাইয়া, বস্তু কি ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছে? বস্তু কি এমনি লাফাচ্ছে? না, বস্তু এমনি করে ঘুরতেছে। বস্তু এমনি করে ঘুরতেছে, বস্তু তো ওয়াই অক্ষ বরাবর লাফাচ্ছে না। ঠিক আছে? বস্তু কেমনে ঘুরতেছে? এমনি করে ঘুরতেছে। তার মানে ওয়াই অক্ষ বরাবর বস্তু নড়তেছে না, মানে কি? ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বল নাই। যদি ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বল থাকতো, অবশ্যই ওর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা মোশন থাকতো। তার মানে এইটা আর এইটা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিতেছে। কখন করবে? দুইটা ভেক্টর কখন একজন আরেকজনকে বাতিল করে দিবে? যখন দুইজনের মান সমান এবং দিক বিপরীত হবে। এদের তো দিক বিপরীত, তার মানে এদের মানও সমান। তাহলে আমরা লিখতে পারি টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু mg। বুঝছো? এইবার খেয়াল করো, কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে এমন কয়টা বল আছে? ভাই একটাই বল আছে। বৃত্তাকার পথে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা বলই কাজ করতেছে, সেটা টি কস থিটা। ওই কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তার মানে টি কস থিটা ইজ ইকুয়ালস টু mv স্কোয়ার বাই আর। তাহলে তোমাকে যদি কেউ বলে সুতার টানের মান বের করো, কি করবা? দুইটা, এই যে ধরো এটা 1 নাম্বার সমীকরণ, এইটা 2 নাম্বার সমীকরণ, 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করে তারপর রুট করে দিবা। ঠিক আছে? কি করবা? এই যে দেখো, 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। দেখো তো কি হয়? কি হয়? টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু m স্কোয়ার জি স্কোয়ার প্লাস প্লাস mv স্কোয়ার বাই আর হোল স্কোয়ার। ঠিক আছে? চলো এই পাশ থেকে টি স্কোয়ার কমন নাও, কি হয়? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত? 1। বুঝি? নাইস। ইজ ইকুয়ালস টু m স্কোয়ার জি স্কোয়ার প্লাস mv স্কোয়ার বাই আর হোল স্কোয়ার। তাহলে টি এর মান কত হবে? রুট ওভার m স্কোয়ার জি স্কোয়ার প্লাস mv স্কোয়ার বাই আর হোল স্কোয়ার। বুঝছো? সুতার টানের মান বের হয়ে গেছে। যদি বলে এই অ্যাঙ্গেল বের করো, সুতার টান কত কোণে কাজ করতেছে বৃত্তাকার পথে ব্যাসার্ধের সাথে, কি করবা? 1 কে 2 দিয়ে ভাগ করে দিবা। কি হয়ে যাবে? ভাইয়া ভাইয়া ট্যান থিটা হয়ে যাবে। ভাইয়া কি হয়ে যাবে? ট্যান থিটা হয়ে যাবে। চলো ট্যান থিটা কি হবে? দেখো, আর জি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখান থেকে ট্যান ইনভার্স করলেই আমার থিটার মান বের হয়ে যাবে। সো তোমার সুতার টানের মান বের হয়ে গেছে, সুতার টানের ডিরেকশন বের হয়ে গেছে, বেসিক্যালি সুতার টানই বের হয়ে গেছে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বলো 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 বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? ভাই বুঝছো না? বুঝছো না ভাই? বুঝছো না? বলো বলো বলো। তাহলে কিন্তু আমাদের সুতার টান কিন্তু একদম কমপ্লিট। বুঝছো? যদি এটা বুঝে থাকো তাহলে সুতার টান কিন্তু একদম কমপ্লিট। ঠিক আছে ভাই? আমি এসএসসি 21 ব্যাচ, কালকে আমার স্কুলে কেমিস্ট্রি এক্সাম, আর আমি আপনারা ক্লাস করছি। এই যাও যাও পড়তে বসো, পড়তে বসো বাচ্চা বলাবান, পড়তে বসো। এরকম ক্লাস অনেক পাবা। ঠিক আছে? বুঝছি ভাইয়া। নাইস নাইস নাইস, জোস। বাকিদের কি অবস্থা? বাকিদের কতদূর কতদূর বুঝতে পারি? বাকিরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না? কোনটা ভাই? রাসেল ভাই, আপনারা কি বুঝতে পারেন নাকি বুঝতে পারেন না? বলেন। বুঝতে পারছি, বুঝেছি ভাইয়া। নাইস, ওকে, বুঝতে পারছি। নাইস। তাহলে কেন্দ্রমুখী বল এন্ড সুতার টানের কাহিনী এখানেই খতম। ঠিক আছে? এখন জড়তার ভ্রামকে যাওয়ার আগে ওই যে আজকে লিফটের কথা উঠাইলো, আমি লিফটটা পড়াই দিই। ঠিক আছে? লিফটটা
পড়াই দিই। ওকে, আমি কিছু কিছু টপিক ধরছিলাম আমি লাস্টে গিয়ে পড়াবো, কিছু ম্যাথ লাস্টে গিয়ে করাবো, বাট আজকে যেহেতু কথা উঠাইছো তাহলে এই ফাঁকে লিফটটা পড়াই দিই। ওকে, এরপর আমাদের বাকি আছে কি কি বলো তো? এই চ্যাপ্টারে ভাই কত লেকচার লাগতেছে এই চ্যাপ্টার শেষ করতে, আছে সমস্যা নেই লাগুক লেকচার, বাট ভালো মতো শেষ হোক, ঠিক আছে? চল প্যারা নেই। শোনো, আমরা এরপর আজকে হলো তোমার ইয়াটা পড়বো, আমরা লিফটটা পড়বো। এরপর বাদ আছে জড়তার ভ্রামক বাদ আছে, টর্ক বাদ আছে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বাদ আছে, রকেট বাদ আছে, আর হলো আমাদের বাদ আছে হলো রোড ব্যাংকিং। ঠিক আছে, তাইলে মোটামুটি শেষ। প্যারা নেই শেষ হয়ে যাবে। প্যারা নেই ব্রো, প্যারা নেই। চলো দেখো লিফট, এই চ্যাপ্টারটা একটু বড়, তোমরা জানো এটা যে ফিজিক্স ফার্স্ট পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার এটা, সো একটু সময় তো যাবেই, তাই না? চলো দেখো লিফট কি, লিফট, চলো লিফট। ওই যেরকম একটা কনসেপ্ট আমরা পড়ছি না, যে যখন লিফটে করে আমরা উপরে উঠি তখন নিজেকে ভারী মনে হয়, অ্যান্ড যখন লিফটে করে নিচে নামি তখন নিজেকে হালকা মনে হয়, এরকম কিছু আমরা পড়ছি না? ওকে, সো আপনাকে একটা প্রশ্ন করলাম, আমি অনেক উত্তর জানেন হয়তো বা, অনেক জায়গায় আমি প্রশ্নের উত্তর নিজে থেকেই দিছি, চলো তাও একটু প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্নটা হলো আমরা ওজন কেন ফিল করি? প্রশ্নটা কি, আমরা ওজন কেন ফিল করি? চলো চলো চলো, প্রশ্ন করা হয়েছে, আমরা ওজন কেন ফিল করি? চলো, এই যে তুমি ফিল করতেছো ওজন, কেন ফিল করতেছো? কেন কেন চলো আমাকে উত্তর দাও, আমরা কেন ওজন ফিল করি? বলো বলো, তোমাদের কি মনে হয়? যারা পারো খুব ভালো, তারাও একটু বলো কেন ওজন ফিল করো। বলো 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 বাচ্চারা বলো, আমরা কেন ওজন ফিল করি? বলো কেন ওজন ফিল করি? বলো, অভিকর্ষের বিপরীতে কাজ হয় তাই। হ্যাঁ, অভিকর্ষের বিপরীতে কাজ হয় তাই। আচ্ছা, প্রতিক্রিয়া বলের জন্য অভিকর্ষের কারণে, আচ্ছা আমরা ওজন ফিল করি প্রতিক্রিয়া বলের জন্য, মানে সারফেস বা ভূপৃষ্ঠ কর্তৃক প্রতিক্রিয়া বলের জন্য, পৃথিবীর কেন্দ্রের থেকে উপরের দিকে যাচ্ছি বলে, রিয়াকশনের জন্য, প্রতিক্রিয়া বলের জন্য, ফর এ গ্র্যাভিটি। আচ্ছা ওকে, নাইস। ওকে, অনেক রকমের উত্তর আসছে, ঠিক আছে? তবে একটা উত্তর যারা দিছো তাদেরকে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই। যারা উত্তর দিছো গ্র্যাভিটি, হ্যাঁ, একটা সার্টেন পোর্শন অবশ্যই চিন্তা করবা যে আমাদের গ্র্যাভিটির কারণে তো ওজন আসতেছে, তাহলে আমরা ওজন ফিল করি মনে হয় গ্র্যাভিটির জন্য, ঠিক আছে? তাহলে আমার প্রশ্ন হলো, যখন আমাদের ফ্রি ফল হয়, মানে আমরা যখন মুক্তভাবে নিচের দিকে পড়ি, তখন কিন্তু নিজেকে ওজন শূন্য মনে হয়, তাই না? এরকম একটা জিনিস পড়ছিলাম না, যে লিফটের তার ছিঁড়ে গেলে নিজেকে ওজন শূন্য মনে হয়। কি মনে হয়? নিজেকে ওজন শূন্য মনে হয়, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, তখন কি গ্র্যাভিটি বাদ হয়ে গেছে? না, গ্র্যাভিটি তো তখনও আছে। তাহলে কেন লিফটের তার ছিঁড়ে গেলে তখন নিজেকে ওজন শূন্য মনে হবে? তাই না? ভালো লেজিট প্রশ্ন। তুমি উত্তর দিছো গ্র্যাভিটি, যে আমরা ওজন ফিল করি গ্র্যাভিটির জন্য। আমি তোমাকে প্রশ্ন করলাম যে যখন লিফটের তার ছিঁড়ে যায়, বাট অথবা আমি যদি ভেবে বলি যে আমাদের যখন ফ্রি ফল হবে বা আমরা যখন মুক্তভাবে পড়বো, নিজেকে ওজনহীন মনে হবে বা ওজন শূন্য মনে হবে, ঠিক আছে? প্রশ্ন হলো, তখন তো গ্র্যাভিটি বাদ হয়ে যায় নাই, তো গ্র্যাভিটি তো তখনও আছে, তখন কেন ওজন ফিল করি না? কারণ গ্র্যাভিটির কারণে ওজন আসতেছে, ঠিক আছে, বাট আমরা ওজন ফিল গ্র্যাভিটির জন্য করি না, ঠিক আছে? আমরা ওজন ফিল করি আমরা যে সারফেসের উপর দাঁড়ায় আছি, সেই সারফেস যে আমাদের রিয়াকশন ফোর্সটা দেয় তার জন্য, ঠিক আছে? আরেকটা বার, ওজন কেন ফিল করি? আমরা যে সারফেসের উপর দাঁড়ায় আছি, সেই সারফেস যে রিয়াকশন ফোর্সটা আমাদের দেয় তার জন্য আমরা ওজন ফিল করি। চলেন চলেন লেখেন লেখেন লেখেন, আমরা যে সারফেসের উপর দাঁড়ায় আছি, আমরা যে সারফেসের উপর দাঁড়ায় আছি, সারফেসের উপর দাঁড়ায় আছি, উপর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি, সেই সারফেস কর্তৃক, সেই সারফেস কর্তৃক, সেই সারফেস কর্তৃক প্রদত্ত, প্রদত্ত বাংলা আমার নট দ্যাট মাচ গুড, একটু উল্টো পাল্টা হতে পারে, প্রদত্ত প্রতিক্রিয়া বলের জন্য আমরা ওজন ফিল করি। প্রদত্ত প্রতিক্রিয়া বলের জন্য আমরা কি করি? ওজন ফিল করি। ওকে, কি বললাম? আমরা যে সারফেসের উপর দাঁড়ায় আছি, সেই সারফেস কর্তৃক প্রদত্ত প্রতিক্রিয়া বলের জন্য আমরা ওজন ফিল করি, ঠিক আছে? এখন তুমি একটা চিন্তা করো, ধরো তুমি আমি দাঁড়ায় আসো, তুমি দাঁড়ায় আসো, ওকে, তোমার ভর 70 কেজি, ওকে, গ্র্যাভিটি তোমাকে কত বলে টানবে? কত বলে টানবে? 70 × 9.8, তাই না? তাহলে গ্র্যাভিটি তোমাকে এই বলে টানবে, তুমি কি নিচের দিকে এই বলে যাওয়ার চেষ্টা করবা?
এন্ড যাওয়ার জন্য তুমি এই সারফেসের উপর এতখানি বল প্রয়োগ করবা। নিউটনের গতির তৃতীয় সূত্র কি বলে? তুমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবা, সেই বস্তু কি করবে? তোমার উপর প্রতিক্রিয়া বল দিবে। তার মানে সারফেস আমায় কি দিবে? একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। সেটার মান কত হবে? একদম এক্স্যাক্ট ক্রিয়া বলের সমান হবে, জাস্ট ডিরেকশনটা হবে অপোজিট। সেটা হবে 70 ইন্টু 9.8, বাট ডিরেকশন হবে উপরের দিকে। বুঝো, ভালো মতো বুঝো। এবার ধরো আমি তোমার মাথায় একটা বস্তু দিয়ে দিছি। কি দিয়ে দিছি? একটা বস্তু দিয়ে দিছি। ধরো এই বস্তুর ভর 2 কেজি। ভাই তোমার মাথায় যখন 2 কেজি ভরের একটা বস্তু থাকবে, তোমার কি নিজেকে আগের চেয়ে ভারী মনে হবে নাকি হবে না? ধরো 2 কেজি না 20 কেজি। ভাই তোমার মাথায় যখন 20 কেজি ভরের একটা বস্তু থাকবে, তোমার নিজের ওজন 70 কেজি, তখন কি তোমার নিজেকে ভারী মনে হবে নাকি হবে না? অবশ্যই হবে। কিন্তু ভাইয়া গ্র্যাভিটি তো আগের মতোই আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সও তো আগের মতোই আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স আগের মতোই তোমাকে 70 ইন্টু 9.8 দিয়ে টানতেছে, ওই বস্তুটাকে 20 ইন্টু 9.8 দিয়ে টানতেছে। তোমার কেন নিজেকে ভারী মনে হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স তো চেঞ্জ হয় নাই, আসলেই চেঞ্জ হয় নাই গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, কি হয়েছে? নিচের দিকে ফোর্স আরেকটা আসছে, কোনটা? 20 ইন্টু 9.8। ওটা কার উপর? ওই বস্তুর উপর। বাট যখন প্রতিক্রিয়া বলটা যাবে তোমার মধ্যে দিয়ে পাস করে যাবে, যখন রিঅ্যাকশন ফোর্সটা ওই বস্তুতে যাবে, সে কি করবে? তোমার মধ্যে দিয়ে পাস করে যাবে। সো তোমার মধ্যে দিয়ে কতখানি যাবে? 90 ইন্টু 9.8। সো তখন তুমি নিজেকে ভারী ভারী মনে করবা। ঠিক আছে, ওকে। সো আমরা বেসিক্যালি ওজনটা ফিল করি কার জন্য? এই যে সারফেসের উপর দাঁড়ায় আছি, সেই সারফেস যে রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল দিবে সেটার জন্য। এই পর্যন্ত কি বুঝছো? তাহলে লিফটের কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে না। এই পর্যন্ত বুঝে থাকলে লিফটের কনসেপ্ট অনেক আরামসে বোঝা যাবে। বলে এই পর্যন্ত বুঝছো নাকি বুঝো নাই? বলো বলো বলো, এই পর্যন্ত বুঝছো নাকি বুঝো নাই? এ পর্যন্ত কি বুঝছো নাকি বোঝো নাই? কোনটা বলো? বুঝছি, ভেরি নাইস, বুঝছি, জোস জোস, ইয়েস, ওকে, নাইস, ঠিক আছে, হ্যাঁ, ওকে, জোস। চলো তাহলে এবার আমরা দেখবো লিফট উপরে উঠলে কি হয়, লিফট নিচে নামলে কি হয়। কি দেখবো? লিফট উপরে উঠলে কি হয়, এবং তারপর কি দেখবো? লিফট নিচে নামলে কি হয়। ঠিক আছে, লিফট উপরে উঠলে কি হয়, লিফট নিচে নামলে কি হয়। চলো দেখি কি দেখিব, কি দেখিব। লিফট উপরে উঠলে কি হয় এন্ড লিফট নিচে নামলে কি হয়। চলো 1 নাম্বার লেখো। লিফট উপরে উঠলে কি? লিফট উপরে উঠলে, ওকে, উপরে উঠলে বা উঠলে, তুমি যেটা বলে শান্তি পাও। ঠিক আছে, চলো দেখো, এই একটা লিফট আছে। কি আছে? এই একটা লিফট আছে। লিফটের মধ্যে ধরো আমি আছি, কথার কথা, লিফটের মধ্যে আমি আছি। ঠিক আছে ভাই, আমার ওজন কত? ধরো mg। তার মানে আমি mg বল নিচের দিকে প্রয়োগ করতেছি, তাই না? এই লিফটের সারফেস কি করবে? আমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। সেটা কত? mg। বুঝি, কোনো সমস্যা নাই, সহজ ব্যাপার। ওকে, এখন লিফটটা উপর উঠতেছে। ধরো লিফটটা এ ত্বরণে উপর উঠতেছে। কত ত্বরণে উপর উঠতেছে? এ ত্বরণে উপর উঠতেছে। কত ত্বরণে উঠতেছে রে? এ ত্বরণে লিফটটা উপরের দিকে উঠতেছে। ভাইয়া ধরো একটা বাস সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আগায় যাচ্ছে। বাসটার মধ্যে তুমি বসে আছো, তুমি কত ত্বরণে আগায় যাচ্ছ? তুমিও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আগায় যাচ্ছ। তোমাকে এই ত্বরণটা কে প্রদান করছে? বাস প্রদান করছে। এম আই রাইট? তুমি একটা বাসের মধ্যে বসে আছো, যে বাসটা কিনা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। তোমার ত্বরণ কত? তোমার ত্বরণও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। এই ত্বরণটা তোমার কে দিছে? বাস নিজেই দিছে। ঠিক আছে, সো একটা লিফট যদি উপরের দিকে এ ত্বরণে উঠে, লিফটে থাকা ব্যক্তি উপরের দিকে কত ত্বরণে উঠবে? এই এ ত্বরণেই উঠবে। এই ত্বরণটা কে দিবে ব্যক্তিকে? লিফট দিবে। কিভাবে দিবে? বল প্রয়োগের মাধ্যমে। বুঝছো, উপরের দিকে ত্বরণ উঠতেছে, তাহলে বলটা কোন দিকে প্রযুক্ত হবে? উপরের দিকে হবে। ভাইয়া একটা এম ভরের বস্তুকে এ ত্বরণে গতিশীল করার জন্য কতখানি বল প্রয়োগ করা লাগে? এম এ। তার মানে লিফট আমার উপর একটা এক্সট্রা এম এ পরিমাণ বল দিবে। এখন বলো, উপরের দিকে আমার উপর টোটাল ফোর্স কত? mg প্লাস এম এ, mg প্লাস এম এ। তাহলে আমি উপরের দিকে কতখানি বল ফেস করব? mg প্লাস এম এ। এবং উপরের দিকে আমি যে বলটা পাবো, যে বলটা ফেস করব, সেটাকেই আমি আমার ওজন হিসাবে অনুভব করব, যেটাকে বলা হয় আপাত ওজন। এখন ঠিক আছে?
এই তোমরা কোন পর্যন্ত শুনছো? একটু মনে ইন্টারাপ্ট হয়ে গেছিল। তোমরা কোন পর্যন্ত শুনছো বাচ্চারা? হালকা মেবি একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল। তোমরা কোন পর্যন্ত শুনছো? বলো 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 ভাইয়া, এম এর বিষয়টা আর একবার। আচ্ছা, আমি বলছি একটা লিফট উপরের দিকে এ ত্বরণে উঠতেছে। লিফটে থাকা ব্যক্তি উপরের দিকে উঠবে না লিফটের সাথে? অবশ্যই উঠবে। লিফট যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠে, এই ব্যক্তি কত ত্বরণে উপরের দিকে উঠবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠবে, কারণ লিফটের ভিতরে আছে। এই ত্বরণটাকে কে দিছে? লিফট দিছে। তাহলে লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, লিফট কি করবে? সাথে সাথে ওর ভিতরে থাকা ব্যক্তিটাকেও এ ত্বরণে উপরের দিকে উঠাবে। এখন তুমি যদি একটা বস্তুকে এ ত্বরণে গতিশীল করতে চাও, তোমার কি করা লাগবে? তার উপর এম এ মানের বল প্রয়োগ করা লাগবে। তাহলে লিফট যদি লিফটের ভিতরে থাকা ব্যক্তিকে উপরের দিকে এ ত্বরণে গতিশীল করতে চায়, লিফটের কি করা লাগবে? লিফটের ভিতরে থাকা ব্যক্তিকে এম এ পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। কোন দিক নিতে যাচ্ছে? উপরের দিকে। তাহলে বল কোন দিক প্রয়োগ করা লাগবে? উপরের দিকে। তাহলে বলো, এই ব্যক্তি উপরের দিকে টোটাল কতখানি ফোর্স ফিল করবে? mg প্লাস এম এ, কারণ দুইটা তো একই দিক কাজ করতেছে। mg প্লাস এম এ, mg প্লাস এম এ, এটাকে আমরা কি বলি? আপাত ওজন। ঠিক আছে, যেটা এই ব্যক্তি ফিল করবে। ওকে, বুঝছো 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 বুঝছো? বুঝতে পারছো ভাই? ভাই বুঝতে পারছো? বুঝতে পারছো? কারো কোনো ঝামেলা আছে লিফটের উপরে উঠা নিয়ে? সোজা না অনেক ভাইয়া জিনিসগুলা? যেগুলো তো অনেক সোজা, হ্যাঁ, এগুলো কঠিনভাবে চিন্তাই করা যাবে না, অনেক সোজা এগুলো। বুঝতে পারছো? পারবা? এ পারবা নাকি? পারবা নাকি বলো তো? জি বুঝেছি, ভেরি নাইস, বুঝছি, ওকে জস, হ্যাঁ বুঝেছি, নাইস, ওকে জস, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হয়েছে। এটা ছিল লিফটের উপরে উঠলে। হ্যাঁ, এবার আমরা দেখবো লিফট নিচে নামলে কি হয়। এবার কি হবে? লিফট নিচে নামবে, লিফট নিচে নামবে। চলো, লিফট নিচে নামবে, লিফট নিচে নামবে। ওকে ওকে, আচ্ছা চলো মুছে দাও এগুলা। এগুলো একটু আরে এটা মুছার কোনো দরকারই ছিল না। নীলকালি মুছা কষ্ট, আমার ভবিষ্যৎটা নষ্ট। না 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 না, একটুও না, আমার ভবিষ্যৎ একটুও নষ্ট না প্রমিত, না, নেভার নেভার নেভার, না না। চলো, ধরো আমি লিফটের মধ্যে দাঁড়ায় আছি। ওকে, নিচের দিকে এমজি মানের বল প্রয়োগ করছি। আমাকে লিফটের যে ফ্লোর, সে কি করছে? এমজি মানের প্রতিক্রিয়া বল দিচ্ছে। এবার লিফট নিচের দিকে এ ত্বরণে নামতেছে, লিফট নিচের দিকে এ ত্বরণে নামতেছে। ভাইয়া, লিফট যখন নিচের দিকে এ ত্বরণে নামবে, বুঝছো? লিফট যখন নিচের দিকে এ ত্বরণে নামবে, বুঝছো? লিফট যখন নিচের দিকে এ ত্বরণে নামবে, লিফটে থাকা মানুষটাকেও নিচের দিকে এ ত্বরণে নামাবে না? কেমনে নামাবে? এই মানুষটার উপর বল প্রয়োগ করে। কতখানি বল প্রয়োগ করবে? তুমি যদি কোনো ব্যক্তিকে এ ত্বরণে গতিশীল করতে চাও, তোমার কি করা লাগবে? তার উপর এম এ মানের বল প্রয়োগ করা লাগবে। ঠিক আছে, সো লিফট তো বুঝে নাকি? লিফটেরও তো একটু বোধ শক্তি আছে না? নাই, যাও, আছে আছে। কি একটা কপাল, মার্কেটটা পড়লো তো পড়লো, গেটের নিচ দিয়ে ঢুইকে ওই রুমে চলে গেল। মানে আচ্ছা, প্যারা নেই, শুনো, একটু আইজা নেই, একটু আইজা নেই, ধরো, সরি সরি সরি, এরকম হওয়ার কথা ছিল না, এরকম কেন হইল? খোদা, চিল 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 ব্রস, চিল। এরকম হয় মাঝে মাঝে জীবনে, হুটহাট হয়ে যায়, চিল। আচ্ছা শুনো, সো লিফট কি হচ্ছে? এ ত্বরণের নিচের দিকে নামতেছে। ঠিক আছে, সো লিফট কি করবে? লিফটের মধ্যে যে ব্যক্তিটা আছে তাকেও এ ত্বরণের নিচের দিকে নামাবে। তার জন্য কি করা লাগবে? তার উপর এম এ মানের বল প্রয়োগ করা লাগবে। কতখানি বল প্রয়োগ করা লাগবে? এম এ মানের। কোন দিকে? নিচের দিকে। কেন নিচের দিকে ভাইয়া? কেন নিচের দিকে? কেন কেন কেন? কারণ নিচের দিকে নামাচ্ছ, বল তো নিচের দিকে প্রয়োগ করা লাগবে। তুমি নিচের দিকে ত্বরান্বিত করতে চাও, বল কোন দিক দেওয়া লাগবে? নিচের দিকে। এখন প্রশ্ন হলো, কোনটা বড়, এমজি বড় না এম এ বড়? বল, এমজি বড় নাকি এম এ বড়? তোমার কি মনে হয়? তোমার কমন সেন্স কি বলে কোনটা বড়? বলো, এমজি বড় নাকি এম এ বড়? বলো কোনটা বড়, এমজি বড় নাকি এম এ বড়? ফিউচার নষ্ট হয়ে গেল, এটা কোনো কথা? রিও আপু, এটা কোনো কথা? না না না, ফিউচার নষ্ট হয় নাই। এম এইচ কই থেকে আসলো ভাই? আচ্ছা এমজি, ওকে, এমজি বড়। আচ্ছা, বাকিদের কি মতামত বলো? সহমত ভাই, সহমত ভাই। এমজি, সবাই বুঝছে এমজি বড়। কারণ ভাই, তোমার এম এ যদি বড় হয়, তার জন্য তোমার এ এর মান জি এর চেয়ে বড় হওয়া লাগবে। ভাই
চিন্তা করো, তোমার যদি উপর থেকে ফালাই দিই, তুমি এমনি জি ত্বরণে পড়বা, তাহলে লিফটে চড়ে লাভটা কি তোমার, তাই না? তোমার যদি আমি উপর থেকে ফালাই দিই, এমনি তুমি জি ত্বরণে পড়বা, লিফটের অ্যাক্সিলারেশন যদি এটার চেয়েও বেশি হয়, লিফটে উঠে লাভ কি ভাই, তুমি মরে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? সো স্বাভাবিকভাবে এর মান ছোটই হবে ভাই জি এর চেয়ে, এ কি হবে, ছোটই হবে জি এর চেয়ে। ওকে, সো যেহেতু এর মান ছোট, তার মানে এম এও কি বলতো, এম জির চেয়ে ছোট। তাহলে এম এ যদি এম জির চেয়ে ছোট হয়, বড় যেন কোনটা, এইটা, ছোট যেন কোনটা, এইটা। লব্ধি কেমনে বের করবা, বড়টা মাইনাস ছোটটা। ব্যক্তির উপর দুইটা বল কাজ করতেছে, হ্যাঁ, একটা উপরের দিকে এম জি, একটা নিচের দিকে এম এ। ওকে, লব্ধি কেমনে বের করবা, এম জি মাইনাস এম এ। কেন, এম জিটা বড়, কেন এম জিটা বড়, কেমনে বুঝলাম, কমন সেন্স ভাই, কমন সেন্স। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আপাত ওজন, আপাত ওজন। বুঝছো? দেখো আপাত ওজন কিন্তু হ্রাস পাইছে, নরমালি থাকলে ওজন ফিল করতে এমজি, এখন ফিল করতেছে এমজি মাইনাস এম এ, হালকা হালকা লাগতেছে, হালকা হালকা। ঠিক আছে, হালকা হালকা লাগতেছে। ওকে, সেই জন্য লিফট যখন নিচের দিকে নামে তখন কি হয়, নিজেকে হালকা হালকা লাগে। বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো? এই বুঝছো নাকি বুঝো নাই, বলো বুঝছো নাকি বুঝো নাই বাচ্চারা, বুঝতে পারছো? বলো না, বলো না, বুঝছো নাকি বুঝো নাই, কোনটা? এই বুঝতে পারছো, বুঝতে পারছো? কেউ কিচ্ছু বলে না, নিজেরা নিজেরা গুতাগুতি লাগাইছে। এই তোরা আমার বলবি, তোরা বুঝছস নাই, বুঝছস নাই? বুঝছি। ওকে, নাইস, গুড গুড গুড। জি 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 জি, আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আগে আমরা বুঝছি। ওকে, এখন 3 নাম্বার যে কেসটা, ওর্স্ট একটা সিনারিও, লিফটের তার ছিঁড়ে গেল, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যদি লিফটের তার ছিঁড়ে যায়, টিস টিস টিস, যদি লিফটের তার ছিঁড়ে গেল, লিফটের তার ছিঁড়ে গেল। এবার একটু ভালো মতো বুঝো, হ্যাঁ, এখানে কাহিনী কি হবে। লিফটের যদি তারটা ছিঁড়ে যায় তখন অ্যাকচুয়ালি কাহিনী কি হবে, চলো দেখি লিফটের তার ছিঁড়লে কাহিনীটা অ্যাকচুয়ালি কেমন হবে। ভালো মতো, হ্যাঁ, কেমনে, ভালো মতো দেখো। দেখো, লিফটে যখন তার ছিঁড়ে যাবে, এই 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 এই, হ্যাঁ, ধরো লিফটের ভিতরে একটা ব্যক্তি আছে, কথার কথা, দুইভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথম কথা, লিফটের তার ছিঁড়ে গেলে লিফটের ফ্রি ফল হবে, ঠিক আছে? তো তুমি নিচের দিকে এমজি দিচ্ছিলা, লিফট তোমাকে উপরের দিকে এমজি দিচ্ছিল, তাই না? তাই তো? ওকে, এখন দেখো লিফট এখন ফ্রি ফল হচ্ছে, তার মানে লিফট কত ত্বরণের নিচের দিকে নামবে, জি ত্বরণে। তুমি কত ত্বরণের নিচের দিকে নামবা, জি ত্বরণে। তাহলে তোমার উপর নিচের দিক কতখানি বল কাজ করবে, এমজি, উপরের দিক এমজি, নিচের দিক এমজি। আপাত ওজন কত হবে, এমজি মাইনাস এমজি মানে 0। আপাত ওজন কত হবে, 0। দেখো উপরের দিকে এমজি তো বুঝছো, ঠিক আছে, নিচের দিকে এমজিটা কেমনে, লিফট কত ত্বরণে নামতেছে, এখন লিফটে তার ছিঁড়ে গেছে, কত ত্বরণের নিচের দিকে নামবে, জি ত্বরণে। তুমি কত ত্বরণের নিচের দিকে নামবা, জি ত্বরণে। তাহলে তোমার উপর নিচের দিক কতখানি বল কাজ করবে, এমজি, বুঝছো? এমজি, উপরের দিকে এমজি, নিচের দিকে এমজি, লব্ধি বল কত হবে, 0। তাহলে তুমি কতখানি ওজন ফিল করবা, 0, মানে নিজেকে ওজনহীন মনে হবে। কি মনে হবে, ওজনহীন মনে হবে। কি মনে হবে, ওজনহীন মনে হবে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? সো লিফটে তার যখন ছিঁড়ে যাবে, কি মনে হবে, ওজনহীন। কি মনে হবে নিজেকে, ওজনহীন। যেটা আমি সবসময় ফিল করি যে আরে আমি তো পাতলা পুতলা মানুষ, ওজনহীন মানে ব্যাপার স্যাপারে অন্যরকম। ঠিক আছে, বুঝছো? চলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো না বলো, বাস্তব উদাহরণ দিলাম। এই বুঝছো, বলো 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 বলো, বুঝছো বুঝছো বুঝছো, বুঝে গেছি, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস বাচ্চারা, জি জি বুঝছি। এই হোয়াটসঅ্যাপ পোলাপান, তুমি হাসো কেন? হ্যাঁ, একদম খবর হয়ে যাবে কিন্তু। বুঝবার পারছি ভাই। আরে ভাই জব্বর একখান ব্যাপার ভাই, ভূমিকম্পের ম্যাথ নাই, হ্যাঁ, ভূমিকম্পের ম্যাথ মানে না ভাই, আমি ভূমিকম্পের ম্যাথ জানি না ভাই, আপনি জানলে আমাকে জানায়েন, আমি পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? জানি না ভাই। আচ্ছা হোয়াট এভার, আচ্ছা বহুত হাসলাম। শুনতে পারিনি স্যার, একটু আবার বলবো না, বলবো না, বাস্তব উদাহরণ ভাই। আমি আর বলবো না, যে বলছি শুনতে পাই না আমি বলবো না, আবার দেখে নিও। ঠিক আছে, সো আজকের ক্লাস এখানেই শেষ। ওকে ওকে ওকে, সো এখন থেকে আপনাদের ক্লাস সেই দাদা ক্রিস্টাল ক্লিয়ার আছে, নাইস। সো এখন থেকে আপনাদের ক্লাস কিন্তু সন্ধ্যা 7:30টায়, বুঝছো আমার কথা, বুঝছো? ওকে, নাইস, ঠিক আছে। সো আজকের ক্লাস এখানেই শেষ, যতটুকু পড়ানো হয়েছে পড়েন,
এরপর আমরা আস্তে আস্তে জড়তার ভ্রামক, তারপর টর্ক, তারপর কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, রোড ব্যাংকিং, রকেট, এগুলো পড়বো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। টিল দ্য নেক্সট ক্লাস, বাই বাই।